সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী, আগামীকাল যাবেন চীনে। টানা ৮ দিন ধরে কুড়িগ্রাম সীমান্তের শূন্য রেখায় ৫ জন, কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ ও রংপুরের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। রবিবার দুপুর 2:45 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। সফরসঙ্গী রয়েছেন তার সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান। এছাড়া প্রধানমন্ত্রীর আরও সফরসঙ্গী রয়েছেন সরকারের কয়েকজন মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাবৃন্দ। বিমানবন্দরে স্থানীয় সরকার মন্ত্রী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যরা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। প্রধানমন্ত্রী সন্ধ্যায় কুয়ালালামপুর পৌঁছে পরদিন 22 জুন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে আনুষ্ঠানিক বৈঠক করবেন। সেখানে শ্রমবাজার আসিয়ানের সদস্যপদ প্রাপ্তি এবং মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়টি প্রাধান্য পাবে। 23 জুন মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, অবকাঠামো উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। কুড়িগ্রামের রৌমারীতে বিএসএফের পুশিং চেষ্টার শিকার 5 জন টানা 8 দিন ধরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। শূন্যরেখায় 5 জনের মধ্যে রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে 2 জন এবং ভন্দুরচর সীমান্তে 3 জন রয়েছেন। খাদ্য, নিরাপত্তা ও আশ্রয়ের অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। গত 17 জুন গয়টাপাড়া সীমান্তের শূন্য রেখা থেকে ঘটনার 4 দিন পর 2 শিশুসহ 4 জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এর আগে গত 14 জুন বিএসএফ 2টি সীমান্ত দিয়ে মোট 9 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তারা শূন্য রেখায় অবস্থান নিতে বাধ্য হন। এদিকে সম্ভাব্য পুশিং ঠেকাতে কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ এবং সকল জেলার সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি করা হয়েছে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুনামগঞ্জ, সিলেট ও ভারতের মেঘালয়ে আগামী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার নদ নদীর পানি আরও বৃদ্ধি পাবে এবং বিপদসীমা অতিক্রম করতে পারে। এর মধ্যে সুরমা, বৌলাই, রক্তি সহ বিভিন্ন নদ নদীর পানি বেড়েছে। গত 24 ঘন্টায় সুরমা নদীর পানি 64 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। আগামী দুদিনে ভারী বৃষ্টিপাত হলে নদ নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। এতে জেলার নিচু এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন শুরু হয়েছে রংপুরের দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধ। এর মধ্যে বাঁধটির প্রায় 130 মিটার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ফলে ভাঙন ঝুঁকিতে রয়েছে মহিপুর তিস্তা সেতু, লালমনিরহাট রংপুর মহাসড়ক ও নদী তীরবর্তী এলাকা। এ বিষয়ে রংপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফেরদৌস জয়। ভারতের গজলডোবার সবকটি জলকপাট খুলে দেবার কারণে তিস্তার পানি বাড়ছে। আর এই পানি বাড়ার কারণে রংপুরের যে তিস্তা সেতু রক্ষা বাঁধটি রয়েছে সেটিতে ভাঙন ধরেছে। যদি একটু দেখাই ক্যামেরার চোখে যে 130 মিটার ইতিমধ্যেই কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে তিস্তা নদীর এই বাঁধ, এবং এ কারণে যে ঝুঁকিটি হবে, মহিপুর তিস্তা সেতু, লালমনিরহাট রংপুর মহাসড়ক ও নদী তীরবর্তী এলাকার 1200 পরিবার ঝুঁকিতে রয়েছেন। এই যে আমাদের জমি বা কোষ্টাবাড়ি খামার শোষক ভাই নদী বিলীন হয়ে আসল, এই আজকে কেউ কোনো সরকারের চোখ দেয় না। আবার এই যে বেরি বান্ধব ভাঙি গেছে, এখন তো বাড়ি নিয়ে আতঙ্কের উপর আমরা আছি। গত বছর তিস্তার এই ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে একটি বাঁশের সেতুরক্ষা বাঁধ তৈরি করা হচ্ছিল, কিন্তু 14 লাখ টাকা ব্যয়ের এই সেতুরক্ষা বাঁধ এখন কোনো কাজেরই না, কারণ গত দুদিনের পানির তীব্র স্রোতে ভেঙে গেছে, যে কারণে আশেপাশের যে ফসলি জমি সেগুলোও কিন্তু তলিয়ে গেছে। যে এরকম বুয়েটের ইঞ্জিনিয়ার আসি বাঁশের পাইলিং না দিয়ে এখানে কিছু বস্তা টস্তা ফেলাইলে আমার মনে হয় ভালো হইবে। পদ্মার জন্য সেখানে একটা বড় ধরনের বাজেট গেল,
কিন্তু তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এই বাজেটে দৃশ্যমান কোনো বাজেট রাখা হয়নি। যদি সঠিক সময়ে এই বাঁধটি রক্ষণাবেক্ষণ না করা হয় তাহলে হয়তো আরো বড় ধরনের বন্যার আশঙ্কা রয়েছে। এই ছিল আমার কাছে রংপুরের মহিপুর এলাকা থেকে তিস্তার ভাঙনের সবশেষ তথ্য। এবার থাকছে উদ্দীপ্ত, যা কিছু ভালো ও উদ্দীপনার। দিনাজপুর শিশু পার্কে চলছে নিয়মিত কারাতে প্রশিক্ষণ। আত্মরক্ষার পাশাপাশি সেখানে গড়ে উঠছে সম্ভাবনাময় খেলোয়াড়। প্রশিক্ষণ নিচ্ছে 5 বছরের শিশু থেকে শুরু করে তরুণ তরুণীরাও। দিনাজপুর গোরে শহীদ বড় ময়দান সংলগ্ন শিশু পার্ক। সকাল সকাল একসাথে শতাধিক ছেলেমেয়ের হিস নি সান সে ধ্বনি। কেউ সাদা, কেউ সবুজ, কেউ বা নীল ও হলুদ বেল্ট পরা। তাদের নির্দেশনা দিচ্ছেন প্রশিক্ষক। সপ্তাহে 2 দিন শুক্র ও শনিবার চলে প্রশিক্ষণ। আত্মরক্ষার পাশাপাশি কারাতে সবাইকে আত্মবিশ্বাসী করে তুলছে। এখানে সেলফ ডিফেন্স হয়, যেটা আমাদের রাস্তাঘাটে যদি কোনো বিপদ হয় ওটার জন্য আমাদের উপকারী। অ্যান্ড আমি হচ্ছে এখান থেকে যাব জাতীয় পর্যায়ে খেলার জন্য। আমি এখানে দীর্ঘ 5 বছর ধরে কারাটে শিখি। তো যদি আমাকে রাস্তাঘাটে আটকায়, আমি সেটা প্রতিরোধ করতে পারবো প্রায় 5-6 জনের মতো। যদি আমরা এটাকে জাতীয় পর্যায়ে নিতে চাই তাহলে আমরা বিভিন্ন রকমের জাতীয় পর্যায়ে খেলতে পারি, জেলা পর্যায়ে থেকে জাতীয় পর্যায়ে খেলতে পারি, এইটা থেকে আবার ইন্টারন্যাশনালও আমরা খেলতে পারি, যেখান থেকে আমরা বাংলাদেশের মুখটা গর্ব করতে পারবো। তারপরে আমাদের নিজের মা বাবাদের মুখ গর্ব করতে পারবো, আমাদের ক্লাবের মুখ গর্ব করতে পারবো। সন্তানের শারীরিক ও মানসিক বিকাশে এই প্রশিক্ষণ জরুরি বলে মনে করেন অভিভাবকরা। প্রত্যেকেরই আত্মরক্ষার জন্য একটা কৌশল অবলম্বন নেওয়া দরকার। সেহেতু আমার যেহেতু মেয়ে বাচ্চা 2 বাচ্চা এখানে শিখে, তা ওদেরকে আমি চাই যে ওরা যেন যে কোনো পরিবেশ পরিস্থিতিতে নিজেকে মোকাবেলা করতে পারে। প্রশিক্ষণের মাধ্যমে ছেলেমেয়েরা তারা তাদের নিজেদের বর্তমান পরিস্থিতিতে আত্মরক্ষা করতে পারবেন এবং সব দিক থেকে তারা নিজেদেরকে সেফ রাখতে পারবে এবং অন্যদিকে সেফ রাখতে পারবে। কারাতে হলো এক ধরনের সাধনা, যত অনুশীলন ততই উন্নতি। আমার এখানে এখন রেজিস্টারে আছে 104 জন, আর নিয়মিত প্রশিক্ষণ নেয় প্রায় 60 থেকে 70 জন। আজকেও প্রায় 60-70 জনই আছে। তো আমার এখন একটাই মিশন, আমার এই বাচ্চারা যেন ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে যেন খেলতে যেতে পারে। এটার জন্য আমি আমাদের দিনাজপুরের মাননীয় ডিসি মহোদয়ের কাছে বিশেষভাবে অনুরোধ রাখবো, উনি যেন আমার বাচ্চার প্রতি এটা বিশেষ যত্ন রাখেন। দিনাজপুরের কোমলমতি এই শিশু কিশোররা একদিন আন্তর্জাতিক অঙ্গনেও সফল হবে, এমনটাই প্রত্যাশা সবার। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ। সরু ও বিপজ্জনক নওগাঁর রানীনগর আত্রাই আঞ্চলিক সড়ক প্রশস্তকরণ কাজ শুরু হয়েছে। গত বছর দীপ্ত টিভিতে সড়কটির বেহাল দশা নিয়ে সংবাদ প্রচার হয়েছিল। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি পর্যায়ক্রমে প্রশস্তকরণ ও আধুনিকায়ন করার কথা জানিয়েছে নওগাঁ সড়ক বিভাগ। নওগাঁ আত্রাই রানীনগর আঞ্চলিক মহাসড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এবং এই জনগুরুত্বপূর্ণ 29 কিলোমিটার সড়ক দিয়ে প্রতিদিনে হাজার হাজার পথচারীরা চলাচল করে। এই সড়কটি দীর্ঘদিন ছিল সরু এবং এই সড়কে শতাধিক মরণফাঁদ নামক বাঁক থাকার কারণে প্রতিনিয়তই এই সড়কে দুর্ঘটনা ঘটছে প্রাণহানি এবং অনেকেই অঙ্গহানি হয়ে পড়ছেন, যার কারণে এই সড়কটি প্রশস্তকরণের জন্য গত বছর দীপ্ত টিভিতে একটি সংবাদ প্রচারিত হয়। সে সংবাদ প্রচারিত হওয়ার পরে নওগাঁ সড়ক বিভাগ ও রানীনগর উপজেলা প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টায় নওগাঁর কাঁঠালতলী মোড় থেকে রানীনগর পর্যন্ত সড়কের 2900 মিটার পর্যন্ত প্রশস্তকরণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং সেই কাজটি এখন বর্তমান চলমান রয়েছে এবং সড়কটি প্রশস্তকরণ কাজ শুরু হওয়ার কারণে এই এলাকার স্থানীয় বাসিন্দাদের এবং এই সড়কের উপর দিয়ে চলাচলকারী পথচারীদের মাঝে স্বস্তি ফিরেছে। তারা আশা করছে যে সড়কটি প্রশস্তকরণ হওয়ার পরে সহজে চলাচল করা যাবে। আগে রাস্তা সংকীর্ণ ছিল, দুর্ঘটনা ঘটছিল, হ্যাঁ রাস্তার অনেক বাঁক আছে, এই রাস্তার সংস্কার হচ্ছে, এটা ভালো একটা কাজ। আগে রাস্তা আটো ছিল, যাওয়া খুব কষ্ট ছিল,
অ্যাক্সিডেন্ট হয়। এখন রাস্তা বড় হয়, আমরা খুব খুশি, কাজটা তাতে শেষে ভালোভাবে হয়। রাস্তা বড় হলে আমাদের সুবিধা, গাড়িওয়ালার সুবিধা, পাবলিকের সুবিধা। সড়কে কমবে দুর্ঘটনা। আগামীতে সড়কটি যেন পুরোপুরি প্রশস্তকরণ করা হয়, আর তাহলে এই সড়ক দিয়ে চলাচলকারী পথচারীরা নিরাপদে চলাচল করতে পারবে এবং সড়কটি হয়ে উঠবে নিরাপদ। আগামীতে এই পুরো সড়কটি প্রশস্তকরণের মাধ্যমে আধুনিকায়ন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। যেন দ্রুত এই সড়কের প্রশস্তকরণের কাজ গুণগত মান বজায় রেখে সম্পন্ন করা হয়, এমন দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দা এবং সড়কে চলাচলকারী পথচারীরা। মোহাম্মদ আব্দুর রউফ, দীপ্ত টিভি, নওগাঁ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহী আলম নিয়ে সংবাদ প্রকাশের জেরে দায়ের করা মানহানি মামলায় গ্রেপ্তার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজওয়ানুর ইসলাম জামিন পেয়েছেন। রবিবার দুপুরে বগুড়ার সদর আমলি আদালতের বিচারক মেহেদী হাসান তার জামিন মঞ্জুর করেন। তার আইনজীবী তানজিম আল মেজবা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বেলা 12টার দিকে জামিন আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেছে। গত 18 জুন রাতে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গাজীপুরের বোর্ড বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশ ও মামলার নথি অনুযায়ী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহী আলমকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের জেরে গত 15 জুন বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও স্থানীয় দৈনিক মহাস্থান পত্রিকার সম্পাদক তানভীর আলম রিমন এই মামলা করেন। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম বাংলাদেশ নেভাল একাডেমিতে রবিবার অনুষ্ঠিত হয়েছে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এতে বিভিন্ন ব্যাচের মোট 61 জন কর্মকর্তা কমিশন লাভ করেন। তাদের মধ্যে ছিলেন 2 জন ফিলিস্তিনি কর্মকর্তা। প্যারেডে সালাম গ্রহণ এবং কুচকাওয়াজ পরিদর্শন করেন নৌবাহিনী প্রধান। প্রশিক্ষণের সব ক্ষেত্রে সর্বোচ্চ কৃতিত্ব অর্জন করায় সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে সোর্ড অফ অনার লাভ করেন মোহাম্মদ ইন্তিসার ইসলাম। তৃতীয় সর্বোচ্চ মান অর্জনকারী হিসেবে নৌ প্রধান স্বর্ণপদক পান সাদমান সাকিব। আর ডাইরেক্ট এন্ট্রি অফিসারদের মধ্যে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক অর্জন করেন মোহাম্মদ আবিদ শাহরিয়ার। বঙ্গোপসাগরে প্রায় 1,18,000 বর্গ কিলোমিটার সমুদ্র এলাকায় রয়েছে মৎস্য সম্পদের প্রাচুর্য, তেল গ্যাসের সম্ভাবনাময় ক্ষেত্র, নবায়নযোগ্য জ্বালানির উৎস এবং আন্তর্জাতিক বাণিজ্য পথের ব্যবহার, যা জিডিপির বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে নৌবাহিনী সদা তৎপর থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। শান্তি চুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা আজ সুইজারল্যান্ডে বৈঠকে বসবেন। এর মধ্যে সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সেখানে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের পাশাপাশি মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তানের প্রতিনিধিরাও এই আলোচনায় যোগ দেবেন। তেহরান বলেছে, আলোচনায় লেবাননের বিষয়ে গুরুত্ব দিয়ে সমাধানের উদ্যোগ না নিলে কোনো অগ্রগতি হবে না। সরকার বিরোধী টানা বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। বিক্ষোভ দমনে শনিবার জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। দেশ জুড়ে সড়ক থেকে বিক্ষোভকারীদের বসানো প্রতিবন্ধকতাগুলো অপসারণ করতে সেনা ও বুলডোজার মোতায়েন করা হয়েছে। গত 6 সপ্তাহ ধরে দেশের বিভিন্ন শ্রমিক ইউনিয়ন, কৃষক সংগঠন এবং সাবেক বামপন্থী প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকরা সরকারের বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ চালিয়ে আসছে। তারা পাথর, গাছের গুঁড়ি ও ধ্বংসাবশেষ দিয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ করে রেখেছে, যার ফলে দেশজুড়ে অচল অবস্থা তৈরি হয়। দেশজুড়ে সড়ক অবরোধের কারণে খাদ্য, জ্বালানি এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে, যা দেশের অর্থনীতিকে কার্যত অচল করে ফেলেছে। আন্দোলনকারীদের মূল দাবি, প্রেসিডেন্ট রদ্রিগো পাজকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। চলতি বছরের মে মাসে প্রেসিডেন্ট পাজ দেশের বাজেট ঘাটতি কমাতে দীর্ঘদিন ধরে চলে আসা জ্বালানি ভর্তুকি কেটে ফেলায় এ তীব্র অসন্তোষের সূত্রপাত হয়। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচে খেলতে পারবেন না দলের তারকা ফরওয়ার্ড রাফিনিয়া। তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। বিশ্বকাপে হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ডান পায়ে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর রাফিনিয়ার চোট নিয়ে বিস্তারিত জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন।
তবে বিশ্বকাপ স্কোয়াড থেকে তাকে বাদ দেওয়ার পরিকল্পনা নেই। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী, আগামীকাল যাবেন চীনে। টানা 8 দিন ধরে কুড়িগ্রাম সীমান্তের শূন্য রেখায় 5 জন, কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ ও রংপুরের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40 এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।